সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের সিনেমা বিষয়ক নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। দর্শক, 12 জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম ফেরদৌসী পরিচালিত চলচ্চিত্র আজব কারখানা। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার সাথে জুটি বেঁধেছেন শাবনাজ সাদিয়া ইমি ও দিলরুবা দোয়েল। এছাড়াও অভিনয় করেছেন খালিদ হাসান রুমি, হেলিম বয়াতি, দিলু বয়াতি, মুনতাকা অর্পণ, মাইমুনা মমু সহ অনেকে। সৈয়দা নিগার বানুর রচনায় আজব কারখানা সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক পরিচালক সামিয়া জামান। পর্দায় গল্প এগিয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে, যে কিনা বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। টিভির এক প্রোডিউসার মেয়ে কি এক মিউজিক ট্রাভেল শো আমাকে হোস্ট করতে। উনি কত বড় শিল্পী, যার সঙ্গে দেখা করার জন্য মানুষ ঢাকায় যায়, আর উনি এখানে নিজে আসছেন। It's almost like a cappella music. কালি পেটে গান হয়ে বলেই তো কালি পেটের কষ্ট বললে তাই। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাস। তুমি আমাকে কতটা ভালোবাসো রাজীব? তাজমহল বানিয়ে দেখাতে হবে নাকি? তুমি না শরীরটা ছাড়া আর কিছুই বোঝো না। পুবালি বাতাসে একটু বরফ কুচি হলে পুরো 100 দেওয়া যেত। তো এত রাতে ফোন করেছো কেন তুমি আমাকে? আমি গন্ডার তাই। এটা কি করলো রকিং? আমাদের কথা একবারও ভাবলো না। না, হয় নাই বস। তুমি কি পাপা? তো আমাদের তো বিশাল ক্ষতি হয়ে যাবে। ব্রেক ব্রেক। Yes, I am God's own child, God damn it. তুমি তো আকাশ থেকে একা একা নাজিল হওনি রাজীব। You too, Brutus. হ্যাঁ? দর্শক, দেখে এলাম আজব কারখানা সিনেমার চমৎকার কিছু অংশ। আজকে এই সিনেমা নিয়ে, আজব কারখানা সিনেমা নিয়ে আড্ডা দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আজব কারখানা সিনেমার পরিচালক শবনম ফেরদৌসী এবং এই সিনেমার অন্যতম জনপ্রিয় চরিত্র এবং মডেলিং জগতের জনপ্রিয় মুখ শাবনাজ সাদিয়া ইমি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপু, আজকে আপনাদের রিলিজ মুভি, কেমন সাড়া পাচ্ছেন? কেমন নিজেদের অভিজ্ঞতা এবং দর্শকের থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? মানে সারা তো খুবই ভালো। সবচেয়ে বড় কথা যে ছবিটা মানুষ খুব পছন্দ করেছে। এ পর্যন্ত যেখানেই গেছে মানুষের যে ভালোবাসাটা পেয়েছি ছবিটার কারণে, মানে মানুষ বলছে তাদের হৃদয় ভরে গেছে। এটাই আমাদেরও হৃদয় ভরে গেছে। ইমি আপু, আপনার প্রথম সিনেমা, আপনার কেমন লাগছে? আমার প্রথম সিনেমা, শবনম আপারও প্রথম সিনেমা, এটা আমার জন্য অনেক বড় উত্তেজনার বিষয়। কিন্তু সিনেমাটা সম্পর্কে আমি এতটুকু বলতে পারবো যে খুবই শান্ত, খুবই সুন্দর জিনিস পছন্দ করে, তার জন্য সিনেমাটা একদম পারফেক্ট। আর যে শান্ত নয়, তার যদি শান্তি খুঁজতে হয়, আমার মনে হয় সিনেমাটা দেখলে সে শান্তিটা খুঁজে পাবে। আচ্ছা, মডেলিং জগৎ থেকে আপনি অভিনয় তো আছেনই, সিনেমাতে যখন আসলেন, সিনেমা মেকিংয়ের সময় আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছেন? কেমন লেগেছে? মনে হয়েছে কি যে আপনি সিনেমার জন্য পারফেক্টলি প্লে করতে পারবেন কিনা রোল? সিনেমার জন্য পারফেক্টলি প্লে করতে পারবো কিনা সেটা তো আগেই শবনম আপা ডিসাইড করে ফেলেছে যে ইনি প্লে করতে পারবে, তো এটা তার ডিসিশন। আমি ওয়েট করছিলাম একজন মানুষ, একজন স্বনামধন্য মানুষ এবং যোগ্য মানুষ, যে আমাকে সিলেক্ট করতে পারবে এবং আমাকে ইউটিলাইজ করতে পারবে এবং আমাকে ডিরেক্ট করতে পারবে ঠিক মতন। তো সিনেমার ব্যাপারে আমি সবসময় অনেক আশাবাদী ছিলাম। আমি চাইতাম যে এমন একটা সিনেমা দিয়ে আমার শুরুটা হোক যাতে মানে আমি নিজের কাছে নিজে অনেক বড় থাকতে পারি এবং আমার অনেক ভালো লাগা থাকে এটার সাথে, যে হয়তো কাজটা করে ভুলে যাব, একটা সিনেমা করলাম, পরে আবার আরেকটা সিনেমা,
এইভাবে আমি আসলে কখনো চিন্তাই করিনি। আমার মডেলিংয়ের কাজটা, আমার মডেলিংয়ের অবস্থানটা যেমন, আমি খুবই ধৈর্যশীল মানুষ। হয়তো আমাদের কাজটাকে অনেক গ্ল্যামারাস দেখা যায়, কিন্তু মনে হয় যে একটা অস্থিরতা থাকে, কাজ সারাক্ষণ হয় না, স্ট্যান্ড বাই থাকতে হবে, মেকআপ, রিহার্সাল, ট্রায়াল সব থাকতে হয়। মুভি মেকিংয়ের সাথে আমি আমার মডেলিংয়ের অনেক মিল পেয়েছি। এটাই যে জাস্ট গেট রেডি, বি পারফেক্ট অ্যান্ড বি স্ট্যান্ড বাই। এটাই হচ্ছে মুভি আর মডেলিংয়ের মধ্যে আমি সিমিলারিটিস পেয়েছি। আমার র্যাম্পের ওয়ার্কগুলোর সাথে এটাই মিল মুভি, যে তোমার এখানে যখন তোমাকে সুযোগটা দেওয়া হবে, তুমি এখন পারফর্ম করবে ক্যামেরার সামনে, তার আগে তোমাকে প্রিপেয়ার করা হবে, প্রিপারেশন শেষ, যখন ক্যামেরার সামনে পারফরমেন্স, তখন তোমাকে পারফরমেন্সটা দিতেই হবে। আর এই যে স্ট্যান্ড বাই থাকা, যে আমার হয়তো ঘুম চলে আসছে, আমি একটু টায়ার্ড, সারাদিন পরে গিয়ে আমার সিকোয়েন্সটা হবে, কিন্তু ওই সিকোয়েন্সের টাইমে কিন্তু আমার সেই গ্লুমি জিনিসটা দেখালে হবে না, আমার তখন অ্যাক্টিভ থাকতে হবে। সো আমার মডেলিংয়ের সঙ্গে আমি আমার মুভি সেক্টরের এটাই অনেক মিল পেয়েছি, এবং আমি সো হ্যাপি। আমি অনেক ভয় পেতাম যে হয়তো সিনেমা সেক্টরটা মানে আমাদের মডেলিং থেকে অনেকটা আলাদা হবে, হয়তো আমি ডিল করতে পারবো না, বা আমার জন্য একটু সমস্যা হবে কোপ আপ করতে। বাট আমি আমার মডেলিং সেক্টরের সাথে, নাটকে অভিনয় তো একসময় ছিল, কিন্তু মডেলিং আর মুভির মধ্যে আমি অনেক সিমিলারিটিস পেয়েছি। তার মানে খুব একটা প্রিপারেশনের ব্যাপারটা ছিল না? খুব একটা না, অনেক প্রিপারেশনের ব্যাপার ছিল, কারণ না, ও খুবই টেন্স ছিল, ও খুবই টেনশন করতো। হ্যাঁ, মানে আমি তো ভাবি নাই যে এই ড্যাশিং ইমি এত কনসিয়াস থাকবে এবং এত কনসার্ন থাকবে ওর কাজটা নিয়ে। এক্স্যাক্টলি। এবং আমি শুধু বলবো যে ইমি, মানে আই এম ভেরি হ্যাপি যে মানে ইমি তো আমাদের এখানে একজন সুপারস্টার, তাই না? ফলে আমার তো ফিকশন হিসেবে প্রথম, ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবে আছে, ফলে ও যত সিরিয়াসলি নিয়েছে এবং আমাকে বারবার বলেছে যে আপু তুমি কিন্তু আমাকে গাইড করবে। হ্যাঁ, সো এইটা না মানে একজন ফিল্ম মেকারের জন্য খুব একটা মানে আরামের জায়গা, যে সে তো আসলে একটা ছবি দেখতে পায়, গাইডেন্সটা পেতে চাচ্ছে, তার মানে কি সে আমার ওটাই তো দরকার, তাই না? মানে ডিরেক্টরস অ্যাক্টর যেটা বলে। তো ডিরেক্টর যদি আমাকে গাইড করে, ডিরেক্টরটা তো আমিই চয়েস করেছি, যে ডিরেক্টর আমাকে ডাকলো একটা কাজের জন্য, কিন্তু আমি চাই এই মানুষটাই আমার ডিরেক্টর হোক। সো সেই ডিরেক্টর যখন আমাকে গাইড করবে, সে যখন আমার ভেতর থেকে বেস্ট পারফরমেন্স, বা তার যে চাওয়াটা, তার যেই মানে পারফরমেন্সটা চাই, সেটা যখন সে বের করতে পারবে, আর আমি যদি এটা ডেলিভার করতে পারি, আমার তো মনে হয় আমার বিগেস্ট অ্যাচিভমেন্ট ওখানেই, যে আমি আমার ডিরেক্টরকে আমার পারফরমেন্স দিতে পেরেছি, শি ইজ হ্যাপি। তো ইফ শি ইজ হ্যাপি, পিপল উইল লাইক মি। চমৎকার। হ্যাঁ, মানে আমার কথা ছিল আমার ছবিটাতে তো আমি একটা এক ধরনের চেষ্টা করেছি যে যেরকম সেই ক্যারেক্টারকেই মানে আনবার, কাস্টিংটা ওভাবেই করা, যে ওর যে চরিত্রটা ছিল এখানে, ফলে তাকে যেন ইমির মতো একটা মানুষ, ফলে ইমিকে বলেছি তুমি অভিনয় করো না, তুমি যেরকম সেভাবে ডেলিভার করো। হ্যাঁ, ফলে রিয়াল ইমি যেমন সেরকমই ছিল, ওটা আমার জন্য মানে আমি এভাবে দেখাতে চেয়েছি এখন। ফলে কাস্টিংটা যেহেতু ওরকম ছিল মোটামুটি সবার ক্ষেত্রে, যে তার রিয়েল লাইফে ওই রকম সেই রকম অ্যাক্টরদের চুজ করা, ফলে এটা নিয়ে অনেকের অমুককে নেন নাই কেন, তমুককে নেন নাই কেন, অনেক স্টার ফেস ছিল, অনেক লাভলি ফেস ছিল, এরকম থাকে কি ছেলে কি মেয়ের ক্ষেত্রে আমাকে অনেক এই প্রশ্নটা শুনতে হচ্ছে। এখন আমি তো চেয়েছি যে যতখানি বাস্তবের কাছাকাছি হওয়া যায়। আমার এখানে তো ফোক আর্টিস্টরা নিজেরাই নিজেদের জীবনের চরিত্রে অভিনয় করেছে, মানে রিয়েল লাইফ অ্যাক্টিং যেটাকে আমরা বলে থাকি। আমাদের এখানে অনেক ক্যামিও ফেস আছে, মানে প্রচুর অ্যাক্টর আছে, আলিফ আলাউদ্দিন বলেন, ফাহমিদা নবী বলেন, আসিফ ইকবাল বলেন, তানভীর আলম সজীব, অনেকেই তাদের একদম সেই চরিত্রেই এসছে, হাজির হয়েছে এই ছবিতে। ফলে আমার জন্য ঠিক ছিল ইমি যা করেছে। দর্শক সেটাকে কিভাবে নেবে, এখন দর্শকের চোখ তো আলাদা। আমার মনে হয় দর্শক খুব দারুণভাবেই গ্রহণ করবে। আমি কিন্তু খুব এক্সাইটেড ইমি আপুকে বড় পর্দায় দেখার জন্য, এবং আপনি যেরকমটা বলছিলেন যে উনি যেরকম সেটাই পর্দায় ফুটিয়ে তুলেছেন, ও যেভাবে কথা বলে এটা একটা ভ্যালু অ্যাড করবে। আপু আপনাদের কাছে আবারও ফিরবো ছোট একটা বিরতির পর। দর্শক সময় হলো ছোট একটা বিরতি নেবার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপু কথা বলছিলাম সিনেমাটি নিয়ে। আপনি যে এত কিছুর সাথে জড়িত, আপনি আগে ডকুমেন্টারিতে কাজ করতেন, তারপর চ্যানেল, হ্যাঁ এখনো করছেন, আবার টেলিভিশন চ্যানেলেও কাজ করছেন। ফিকশনের ভূতটা আপনার কিভাবে চড়লো মাথায়, এবং সেই ফিকশন নিয়ে যখন আপনি প্ল্যানিং করছিলেন, ইমি আপুকে এই ক্যারেক্টারের সাথে আপনি কিভাবে চিন্তা করলেন? ফিকশনের ভূত তো আসলে আমার মনে হয় জন্মের পর থেকেই।
কারণ আমি শুনেছি আমি যখন 4 মাস বয়স আমার মা আমাকে নিয়ে সিনেমা হলে যেত সিনেমা দেখতে, আমি একটু কাঁদতাম না। দারুণ, মানে তখন থেকে আপনি মুভিটা এনজয় করতেন। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ফিল্ম ফ্রিক আর কি যেটাকে বলে, একদম আমাকে ছাড়া কোনো ফিল্ম দেখা যাবে না। তখন যেসব ছবি সিনেমা হলে রিলিজ হতো প্রত্যেকটা গান মুখস্থ। সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে আমি প্রচুর গান গেয়ে উঠেছি, মানে অনেক কাণ্ড, মানে আমি নিজেকে ফিল্মের বাইরে কেউ ভাবতাম না। ফলে ওইটা আমার একটা জগৎ ছিল মানে এখনও আছে, ওখান থেকে বের হওয়া হয়নি। এই জগতে হারিয়ে গেলে কি হবে জানি না, কিন্তু ফিল্ম মেকার হবে এটা ভাবতাম না। ছোটোবেলা হয়তো নিজেকে নায়িকা টাইকা এসব ভাবতাম, মানে যেটা সবাই করে এক ধরনের। তারপরে যেটা হলো যে আসলে একটা সাডেন চেঞ্জ হয়। আমি যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই, আমি আসলে ক্যামেরার সাথে আমার পরিচিতিটা সাক্ষাৎটা কিন্তু অ্যাজ এ মডেল লিভার ব্রাদার্স একটা বিজ্ঞাপনে 1995 সালে। এবং ডে ওয়ান থেকে আমাকে আকৃষ্ট করো যে না, ক্যামেরার সামনে না, আমি কাজ করবো ক্যামেরার পেছনে। সাইদুল আলম টুটুল ছিলেন, উনি মারা গেছেন। মাকসুদুল বাড়ি, উনি ক্যামেরায় ছিলেন। আমার মনে হচ্ছে আমার কাজটা থেকে তাদের কাজটা অনেক বেশি ইন্টারেস্টিং। তো সেদিন থেকে ডিসিশন নেওয়া, 95 থেকে শুরু আমার আসলে ফিল্ম মেকার হিসেবে গড়ে ওঠা নিজেকে, বই পড়া, ফিল্ম দেখা। তারপরে যেটা হয় 2000 সালে একটা ফিল্ম মেকিং কোর্স, তখন তো বাংলাদেশে এত কিছু ছিল না অপশন। ফলে ডকুমেন্টারি ফিল্ম মেকিং কোর্স করতে গিয়ে, তখন পর্যন্ত ফিকশনেই ছিলাম, ডকুমেন্টারি ফিল্ম মেকিং কোর্স করতে গিয়ে আমি ডকুমেন্টারি প্রেমে পড়ে যাই। ফলে ফিকশনটা কিছুদিনের জন্য চাপা থাকে। ভেবেছিলাম যে 40 নাগাদ একটা ফিকশনে ঢুকবো, কিন্তু সেটা বানাতে 45-এ গিয়ে আসলে ফিকশনটা আমি বানানো শুরু করি। সব কিছু মিলে আমাদের এর মধ্যে তো 5 বছর হয়ে গেছে ছবিটার। কিন্তু এখন ফিকশনে আছি। যেটা মজার যে ডকুমেন্টারি ফিকশন দুটো একসঙ্গেই আমার সঙ্গে বসবাস করে। আর ইমির যে চরিত্রটা আসলে যে চরিত্রটাকে ভাবা ছিল, সেটা একটা মডেল, আমাদের এখানে সেলিব্রিটি একজন মডেল, একটা নারী চরিত্র ছিল ওর মতো এইজেরই। ফলে এটা ভাবতে গেলে কি হয়, মানে আমরা কিন্তু ইমিকে অনেক পরে গিয়ে অ্যাপ্রোচ করেছি, কারণ আমি ভেবেছি ইমি রাজি হবে কিনা। হ্যাঁ, মানে এটা একটা বিষয় ছিল যে ও কি, আপু তখন জানতো না যে আমি আপুর জন্যই ওয়েট করছিলাম। মানে আপনি কি প্রজেক্টটা নিয়ে আগে জানতেন? না, তাহলে আপু বললেন না যে আমাকে অ্যাপ্রোচটা অনেক পরে করেছেন, তো আপু আসলে তখন সে ভাবছিলেন যে আমি করব কি করব না। আপু তখন জানতোই না যে আমি আপুর একটা ফোনের জন্যই ওয়েট করছিলাম। হ্যাঁ, তো তাহলে হয়তো সে আমাকে আরো আগেই বলতো যে তুমি চলে আসো। আচ্ছা আপু, আপনার কেমন লাগলো যখন এই ফিল্মটার প্রপোজাল আপনার কাছে আসলো এবং আপনি জানতে পারলেন যে ওপার বাংলার জনপ্রিয় মুখ পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিতে আপনার সাথে কাজ করবে? কেমন ছিল আপনার এক্সপিরিয়েন্সটা? এক্সপিরিয়েন্সটা আমি আসলে আমার একদম রেগুলার লাইফস্টাইল থেকে যদি কানেক্ট করি, এই সিনেমা পর্যন্ত যদি কানেক্ট করি, আমার মা খুবই স্ট্রং একজন লেডি এবং তার কাছে না বলতে কোনো কথা নেই। আচ্ছা, মানে সে না শুনতেও পছন্দ করে না, কোনো কিছুতে সে না বলবেও না, যেটা পারবে করবে, পারবে না পারবেই, এরকম একটা বিষয় তার মধ্যে সবসময় ছিল। এবং সে আমাদেরকে এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে তারই ক্রিয়েট করা যে মানে পারবা না কেন, পারবেই তুমি, মানে তোমাকে পারতেই হবে। আর ডোন্ট বি এ রেগুলার পারসন, ডু সামথিং স্পেশাল। হ্যাঁ, তো শবনম আপা, সামিয়া জামান আপা, দে রিমাইন্ড মি অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। আমরা আসলে মানে এক একজন মেয়ে, এরা এত মেধাবী এবং মানে এদের কাছ থেকে আমি যদি জাস্ট 2টা সময় স্পেন্ড করি, আমি এদের কাছ থেকে এমন প্রাইজলেস কিছু বিষয় বের করতে পারবো যেটা আমি হয়তো সারা জীবন অন্য কোথাও থেকে বের করতে পারবো না। সো আমার মনে হতো যে আমি সিনেমাটা করার থেকে আমি যে এদের সঙ্গে থাকতে পারছি এবং এদের সাথে থেকে তারা আমাকে বানাক না, আমি একেবারেই নতুন, আমি একদম তখন একেবারে নতুন হিসেবেই তার কাজটা শুরু করেছি। আমি একেবারেই নতুন, কোনোদিন অভিনয়ই করিনি। তো মানে তারা আমাকে ইমপ্রেস করতো, তাদের প্রেজেন্স আমাকে ইমপ্রেস করতো। আর তার সঙ্গে তো চেরি অন টপ তো শবনম আপা পরমব্রত চট্টোপাধ্যায়কে আমার জন্য এনে দিয়েছে। তো তার আমার কাছ থেকে একটা চাওয়াই ছিল যে নায়ক যেহেতু তোমার পছন্দের, তো তুমি এখন পারফর্ম করো, তোমার পারফর্ম করতে হবে, আর কিছুই চাই না তোমার কাছ থেকে, তুমি পারফর্ম করো। এবং তোমাকে দেখলে যেন মনে হয় তুমি 100% কনফিডেন্ট, তোমাকে দেখলে যেন শেকেন আপ না মনে হয়। তোমার কাছ থেকে আমার 100% পারফরমেন্স লাগবে। নায়ক এনে দিলাম, সব কিছু রেডি করে দিলাম, এখন আমাকে পারফর্ম করে দেখাও। তো এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। তার থেকে বেশি ছিল যে আমি আসলে সিনেমাটা অন স্ক্রিনে মানুষ দেখবে, অবশ্যই পছন্দ করবে, এখানে পছন্দ না হওয়ার কিছুই নেই। আমি তো বললাম যদি পিস ফাইন্ডার কেউ হয়
তাহলে এই সিনেমাতে সে পিস খুঁজে পাবে, কোনো না কোনোভাবে সে তার রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারবে, ইমোশনালি কোনো না কোনো একটা জায়গাতে কানেক্ট করতে পারবে। বাট আমি এখান থেকে আসলে যেটা পেয়েছি এই সিনেমা থেকে সেটা হচ্ছে যে শবনম আপা, সামি আপার যে সময়টা, তাদের যে সহচর্যটা, এইটা আর পরমব্রত চট্টোপাধ্যায়ের মতন একজন বড় অভিনেতা যে সব ইন্ডাস্ট্রিতে কাজ করেছে এবং সব ধরনের পারফরমেন্স করে অভ্যস্ত, এবং তার মানে সিগনেচার কিন্তু খুবই পজিটিভ। সে যেই মার্কগুলো লিভ করে তার পারফরমেন্সে বিভিন্ন সিনেমায় বিভিন্নভাবে, সেগুলি কিন্তু খুবই মানে স্পেশালি আমরা মানে কাউন্ট করি যে এটা কিন্তু জাস্ট নায়ক বেসড, নায়কের পারফরমেন্স বা ভিলেন বা এরকম কমার্শিয়ালি কিন্তু জাজ করি না তার পারফরমেন্স, আমরা তাকে কিন্তু খুবই স্পেশালি আমরা দেখি অ্যাক্টিংটা, এবং তার যে সে যে ক্যারেক্টারগুলো পছন্দ করে সেই ক্যারেক্টারের ধরনগুলো আমার খুব পছন্দ। তো ওখান থেকে আমার মনে হয় যে ওয়ামেন এম্পাওয়ারমেন্ট তো আমার সঙ্গে ছিলই, তাহলে তো আমার আর কিছু কম ছিল না, তাহলে আমার বড় অভিনেতার সঙ্গে পারফরমেন্স করতে ভয়ই বা করবে কেন? আর আমি সবকিছুই আপনার জন্য সবকিছু খুবই আমার জন্য comfortable ছিল। আমার ফরেই ছিল, আমার ফেভারিট ছিল। তো আমার জাস্ট আমার এতটুকুই করার ছিল যে পারফর্ম করতে হবে, কনফিডেন্টলি পারফর্ম করতে হবে, এবং আই ডিড ইট। চমৎকার, মানে আপনি কনফিডেন্ট যে আপনি পেরেছেন। হ্যাঁ, এখন আমি বাকিটা এতটুকু বলতে পারবো, সিনেমাটা কমপ্লিট করার পরে আমি আসলে রিয়েলাইজ করেছি যে আসলে এই জায়গাটায় আমি কেন, এই জায়গাটা তো অন্য কেউ হতে পারতো, বা অন্য আচ্ছা। যে কেউ দেখলে বলবে হয়তো যে এই জায়গাটা আমাকে নেওয়া হলো না কেন। ও, হ্যাঁ, এরকম okay. হতেই পারে, তখন এটা চাওয়া তারা থাকতেই differentiate পারে, করতে পারবে। মেয়েরা চাইতেই পারে, অ্যাক্ট্রেসরা চাইতেই পারে। সিনেমাটা সবাই দেখবে, দেখার পরেই বুঝতে পারবে যে ইনি কেন এখানে। ও দারুণ, আমরা সেটা এক্সপেক্ট করছি। আরেকটি বিরতির পর আবার ফিরবো। দর্শক, সময় হলো আর একটা ছোট বিরতি নেবার, সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপু, আপনার কাছে এই সিনেমাটা নিয়ে, সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে নিয়ে ছোট্ট করে একটু জানতে চাই। আপনি কিভাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে আপনার এই সিনেমার জন্য চিন্তা করলেন, এবং এখন একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে যে ওপার বাংলা এবং এপার বাংলা মিলিয়ে একসাথে কাজ করার, সেটা আপনার কাছে কেমন মনে হয়? যে এটা কি একটা ভ্যালু অ্যাড করে কিনা, বা দর্শকদেরকে টানে কিনা? না, আমি ওভাবে করিনি। আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত অনুদান পাওয়ারও, অনুদানের ছবিটি সামি আপা আমরা কিন্তু পরবের যে চরিত্র সেই জন্য বাংলাদেশেই চেষ্টা করেছি। আচ্ছা, একটা বছর যখন শেষ মানে তাকে অ্যাপ্রোচ করার আগে? না, বাংলাদেশে কোনো একজন অ্যাক্টরকে এই চরিত্রটা একটা রক আর্টিস্টের চরিত্র, এবং ছবিটা জুড়ে আসলে দেখতে পাবেন আপনারা যে পরমের চরিত্রটা, মানে তাকে মানে মানে পরম ড্রিভেন ছবিটা আর কি। তো সেইখানে যেটা হয় যে এই ক্যারেক্টারটা আমরা এখানে আসলে পাইনি, অনেকদিনই আমরা চেষ্টা করেছি, কারণ যেটা খুব জরুরি ছিল যে খুব ভালোভাবে গিটার বাজাতে জানতে পারতে হবে এই আর্টিস্টটাকে, যে এই অভিনয়টা করবে। আমাদের এখানে সেটা ঘটেনি। পরমের কাছে গেছি আমরা অনেক পরে, এবং আসিফ ইকবাল ভাই আমাকে সেই হেল্পটা করেছিল, মানে পরমের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার, এবং টেলিফোনে ওভার দ্য ফোন আমরা একটা 3 জন মিলে কথা বলতে গিয়ে আমি জাস্ট 1-1.5 মিনিটের স্টোরিটা বললাম, এবং পরম বললো যে এটা তো আমারই গল্প, হ্যাঁ আমি করবো। মানে এইরকম ব্যাপারগুলো তখন ঘটে গেল। তখন মনে হয় না যে একটা মোমেন্ট ক্রিয়েট হলো, যে ও যেন আসলে আদিষ্ট হলো যে হ্যাঁ একেই নিয়েই কাজ করা। তারপর আমরা কলকাতায় গেলাম, কথা হলো, এবং তারপর তো যুক্ত হয়ে গেল এইভাবে পরমের কারণ ও গিটার বাজাতে পারে, ও মিউজিক করে, এই ক্যারেক্টারটা অনেকখানি বিষয়ে ওর সাথে চরিত্রে মিল আছে, এবং হাইট লুক এগুলো মিলে আসলে পরমকে নেওয়া। চমৎকার। ইমিপো, আপনি যেরকমটা বলছিলেন যে আপনি কনফিডেন্ট যে আপনি 100% দিয়েছেন, আপনি কি এখন তাহলে সিনেমায় রেগুলার কাজ করার কথা চিন্তা করছেন কিনা, বা সিনেমা নিয়ে আপনার প্ল্যানিংটা কি ভবিষ্যতে? সিনেমা নিয়ে আমার প্ল্যানিং হচ্ছে অবশ্যই সিনেমা করতে চাই, ভালো সিনেমা করতে চাই, মানুষ পছন্দ করবে এই ধরনের চরিত্র মানুষের সামনে নিয়ে আসতে চাই। আমি আসলে হয় কি, মানে খুবই রেগুলার সোজা লাইনে কখনো চিন্তাই করি না। ছোটবেলা থেকে হয়তো সোজা লাইনে চিন্তা করিনি দেখে মডেলিংয়ে চলে এসেছি, কারণ ক্লাসমেটদের মতন চিন্তা করলে হয়তো চিন্তা করতাম যে ইউনিভার্সিটিতে যাব, ক্লাস করব, তারপর বের হয়ে আসবো, তারপর আমি আবার কোনো একটা কাজে ঢুকে যাব। আসলে আমি ওইভাবে চিন্তাই করিনি। আমার সবসময় মনে হতো যে আমি একটা কাজ করব, আমি টাইম ইনভেস্ট করবো, এখান থেকে আমি আসলে কি বের করতে পারলাম, এখান থেকে যে আমার কোনো বাণিজ্যিকভাবে আমার ফিনান্সিয়ালি কোনো একটা মানে আউটপুট বের করতে হবে তা কিন্তু না।
আমার লাইফ সেভিং লেসনও যদি কোনো কিছু হয় সেটাও আমার কাছে অনেক প্রাইজলেস, কারণ এই জিনিসটা তো আর আমি পাবো না। এই যে আপুদের সঙ্গে থেকে যে আমি কাজটা শিখলাম বা তারা আমাকেও আমার কাজের সসম্মানটা দিয়ে তারা যে আমাকে আরেকটা কাজে ইনপুট করলো এত বড় একটা কাজে, তো সেটারও তো আমি একটা সম্মান করব, সেটারও তো একটা ভার আছে নিশ্চয়ই। আমি কিন্তু যেন তেন জায়গায় যেন তেনভাবে নিজেকে কখনো দেখিনি। মানে আপুর এরকম একটা কাজের জন্য আমার ইট ওয়াজ অলমোস্ট এ ড্রিম। তো আপুর কাজটা সেরকম আমার কাছে, আমার কোর্সটা ইটস অলমোস্ট এ ড্রিম। যে আমি একসময় হয়তো বলতাম যে সিনেমা করবো, আচ্ছা নায়ককে পরমব্রত, না হয়তো করবো না। তো সেই পরমব্রতকে আপু নিয়ে আসছে আমার সাথে, যে তুমি এখন পরমব্রতর সাথেই অ্যাক্টিং করো। তো এত বড় পরবর্তী ছবি না এত বড় বড় মানুষদের সঙ্গে শুরু করে আমি আসলে কোনো ভুল ডিসিশন নেব না। আমি হয়তো ওয়েট করব, আমি ভালো ভালো, কিন্তু আমি অনেক ধরনের চরিত্র প্লে করতে চাই। আপু যেমন আমার মতনই একজন চরিত্র এখানে প্লে করতে আমাকে বলেছে, কিন্তু হতে পারে আমি একেবারেই অপোজিট কোনো ক্যারেক্টার করতে চাই। বাট আমি যাই করি না কেন, মানুষের কাছে আমার ইমেজ ঠিক রেখে আমি অনেক ধরনের ক্যারেক্টার প্লে করতে চাই, যেটা মানুষ হয়তো চিন্তাও করেনি। সেটা একজন গার্মেন্টস কর্মীরও হতে পারে, ঠিক আছে, মানে সেটা কোনো একটা কাজের মেয়েরও হতে পারে। আমাদের বাসায় তো হাউস হোল্ডের কাজ করেও মেয়েরা থাকে, তাদেরও কোনো ক্যারেক্টার হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটা কোনো আইটেম সংও হতে পারে, বাট ডিপেন্ড করবে মেকারকে, ব্যানারকে, এটা অবশ্যই ডিপেন্ড করবে। কারণ আমার শুরুটা এমন ভাবে হলো, আমি এখন যে কোনো ডিসিশন এমনি নিতে পারবো না। মানে শুরুটাই যখন এত টপ লেভেলের অ্যাক্টরদের সাথে হচ্ছে, তো ডেফিনেটলি আপনি এভারেজ কাউকে হয়তো বা এক্সপেক্ট করবেন না আপনার পরবর্তী কাজগুলোতে। আপু, আপনি ছোট্ট করে এই সিনেমার কাহিনী নিয়ে দর্শক এটা থেকে আসলে কি দেখতে পাবে এবং ডিফারেন্ট কি আছে বা কি মেসেজ পাবে, এটা ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা একটা কথা বলি না, সোল সার্চিং। সো এই ছবিটা আসলে আত্মার অনুসন্ধান টাইপের একটা বিষয়, যেটা ইমি বলছিল যে আসলে কেউ প্রত্যেকে কোনো না কোনোভাবে নিজেকে কানেক্ট করবে। একটা রকস্টারের জার্নি, কিন্তু রকস্টার তো আমরা প্রত্যেকে নিজের যে জীবনেও আসলে আমরা এক একজন রকস্টার, তাই না? ফলে আমাদের প্রত্যেকের জীবনে একটা মোড় আসে, একটা সময় আসে যখন নিজেকে খুঁজি, আমরা আয়নায় দাঁড়িয়ে নিজেকে খুঁজি, কিংবা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আবার লুক ব্যাক করি, অনেক কিছু ঘটে। সেরকমই একটা ঘটনা। মানে আমি বলবো যে শুধু শিল্পীর আত্মার অনুসন্ধান নয়, এখানে শুধু ফোক আর্টিস্ট আর রক আর্টিস্টের দেখা দেখি কথাবার্তা সেটা নয়, এখানে একটা তো জীবনবোধ আছে। ফলে জীবনবোধ যখন হারিয়ে যেতে বসেছে আমাদের এখানে, আমরা আসলে খুব সারফেস লেভেলে কথাবার্তা বলি, কিংবা কাজগুলো আমাদের খুব সারফেস লেভেলে হয়। আমি চেষ্টা করেছি মানুষ যেটা বুঝতে পারবে, এন্টারটেইনড হবে, একই সঙ্গে আবার সে একটা বোধ নিয়েও যাবে হল থেকে, যখন বের হবে মাথাটা যেন সাথে সাথে ফাঁকা না হয়ে যায়। আচ্ছা, দারুণ। মানে ডেফিনেটলি আমরা আশা করছি এই সিনেমার মাধ্যমে, যেহেতু নতুন নতুন মুখ আছে, প্লাস পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো এত জনপ্রিয় অভিনেতা আছে, এই সিনেমা দর্শক যেমন স্ক্রিনে দেখতে এনজয় করবে এবং তারা ব্যক্তি জীবনেও কিছু গ্রহণ করতে পারবে। আপু, আপনাদের সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। ইমি বলুক। দর্শকদেরকে বলবো, আপনারা আজব কারখানা সিনেমা দেখবেন। এটা আমাদের সিনেমা, এটা আমাদের তরফ থেকে আপনাদের জন্য একটা উপহার। আমাদের জীবনের যতটুকু সামর্থ্য ছিল, সেই সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এমন একটা জিনিস তুলে ধরার, যাতে আপনারা শুধুমাত্র একটা সিনেমা দেখেই থিয়েটার থেকে বের হয়ে যাবেন না, এখান থেকে লাইফের কিছু রিয়েলাইজেশন নিয়ে যেতে পারবেন। যে সবাই কোনো না কোনোভাবে নিজের কোনো একটা মিল খুঁজে পাবেন, ঘটনার কোনো একটা মোড়ে নিজেকে খুঁজে পাবেন। সো নিজেকে যদি নতুনভাবে ডিসকভার করতে হয়, আমার মনে হয় আমাদের আজব কারখানা সিনেমাটা একবার দেখবেন, তাহলে আপনারা লাইফটাকে নতুনভাবে উপলব্ধি করতে পারবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সাথেই থাকুন।